Hey, la 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 la. Hey, la 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 la. La la la. Hey, hey, hey. तुमने ना जाना कि मैं दीवाना लेकर आया हूँ दिल का नजराना मेरे दिल की है जो दास्तां सुनो ना सुन लो ना हम सफर मुझी को चुन लो ना सुनो ना सुन लो ना तुमने ना जाना कि मैं दीवाना लेकर आया हूँ दिल का नजराना मेरे दिल की है जो दास्तां सुनो ना सुन लो ना हम सफर मुझी को चुन लो ना सुनो ना सुन लो ना डंग 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 तुम जो गुमसुम हो तो मैं हैरान हूँ ये राज कैसे तुमको बताऊं तुम जो गुमसुम हो तो मैं हैरान हूँ ये राज कैसे तुमको बताऊं तुम पर मरता हूँ मैं सच कहता हूँ मांग के देख लो मुझसे सुनो ना सुन लो ना हम सफर मुझी को चुन लो ना सुनो ना सुन लो ना डंग 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 तुमने ना जाना कि मैं दीवाना लेकर आया हूँ दिल का नजराना मेरे दिल की है जो दास्तां सुनो ना सुन लो ना हम सफर मुझी को चुन लो ना सुनो ना सुन लो ना डंग 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 নমস্কার আমি অরিজিৎ কুমার তোমাদের সামনে এলাম পুজোর আগে পুজোর উইশ করতে সবাইকে আগে উইশ করে দিই হ্যাপি দুর্গা পূজা 2025 তোমরা খুব এনজয় করো খুব আনন্দ করো নতুন নতুন ড্রেস পরো ঘোরো বেড়াও অনেকে হয়তো বাইরে যাবে বাইরে এনজয় করবে ভ্যাকেশনটা অনেকে আবার কলকাতাতেই থাকবে প্যান্ডেল হপিং নিয়ে ব্যস্ত থাকবে অনেক প্যান্ডেলস ওপেনিং হয়ে গেছে যেরকম শ্রীভূমি ওপেনিং হয়ে গেছে লেবুতলা পার্ক 23 তারিখ আজকে ওপেনিং হবে অপারেশন সিন্দুর ভালো করেছে দেখতে পারো এসে তবে বুঝতে পারছি না মিস্টার বৃষ্টি কি করবে মিস্টার বৃষ্টি তো এখন আজকে তো থই থই জল তাতা থই রাস্তা থই আমি কোথায় যাই বেরোনোর কোনো উপায় নেই তো প্রচণ্ড জল নামছে খুব অল্প করে তার মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে আবার বৃষ্টি হবে বলছে 3টে নিম্নচাপ নাকি একসাথে হয়েছে সো পুজো এনজয় করবে কী করে আমি বুঝতে পারছি না তবে আমার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সিন্স লাস্ট উইক অফ জুলাই তোমাদেরকে বলেছিলাম একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম আজকে ভিডিওতে বলছি কি ঘটেছে অ্যাকচুয়ালি 27 জুলাই সানডে ছিল 27 জুলাই সকালবেলা আমার মা পড়ে যায় মানে আমি আর আমার মা দুজনেই ভাইরাল ফিভারে ভুগছিলাম সেই সময় একটু উইক ছিলাম আর কি তো আমি অনেকটাই রিকভার করে গেছিলাম তো মা যেহেতু বয়স হয়েছে একটু উইক তো সেই কারণে মা সেই সময় রিকভার করতে পারেনি ডিউ টু উইকনেস হতে পারে আমি জানি না অ্যাকোয়াগার্ড থেকে জল ধরছিলেন ধরতে উনি পড়ে যান কোনো রকমভাবে পাটা ডিসব্যালেন্স হয়ে যায় লেফট লেগটা ডিসব্যালেন্স হয়ে যায় তো উনি পড়ে যান আমাকে যখন ডাকেন আমি যখন ওনাকে তুলতে যাই তখন দেখি লেফট লেগটা পুরো বেঁকে গেছে আর যে গোড়ালিটা আছে সেটা বেরিয়ে এসছে উঁচু হয়ে বেরিয়ে এসছে
আমি বললাম যে পাটা বেঁকে গেল কী করে? তার মানে উনি যখন পড়েছিলেন ওনার শরীরের চাপটা পুরো পায়ের ওপর পড়েছে, বুঝতে পারছো? পায়ের ওপর পড়তে পাটা বেঁকে গেছে, পাটা ছড়িয়ে উনি বসে পড়েছেন, পায়ের লেফট অ্যাঙ্কেলটা বেঁকে গেছে পুরো। এবার সানডে, কোনো ডক্টর পাওয়া যায় না আমাদের এখানে, চট করে কোনো ডক্টর পাওয়া যায় না, ওনাকে নিয়ে যেতে হবে। মা তো চলতেই পারছে না, মা তো মেজা থেকে উঠতেই পারছে না, খুব কষ্ট করে আর কি মানে বগলটা ধরে আর কি তোলা হয়েছে, চেয়ারে বসানো হয়েছে, আর পায়ে প্রচণ্ড ব্যথা, মা পাটা প্রচণ্ড ব্যথা, বুঝতেই পেরেছি কিছু একটা ফ্র্যাকচার ট্যাকচার হয়তো হয়ে গিয়ে থাকবে। তো যাই হোক, রবিবার দিনকে ওইরকমভাবে একটা লোকাল ডক্টরকে আমরা ডেকেছিলাম। লোকাল ডক্টর বললো ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট করতে হবে। আর মা তো প্রচণ্ড নার্ভাস, হসপিটালের কথা শুনলে অবভিয়াসলি তুমি আমি সবাই একটু নার্ভাসনেস ফিল করবো, হসপিটালে যেতে হবে, বাড়িতে থাকতে পারবো না, কী হলো আমার, কী এমন হলো, অপারেশন করতে হবে, যদি কিছু বড়সড় হয়ে যায়, তো এই ভয়টা সবার থাকে। তো সেই কারণে হসপিটালে চট করে কেউ যেতে চায় না। তো সানডে আমরা ঠিক করলাম, ঠিক আছে হসপিটালে সানডে দেওয়া হয়নি, ডক্টরের সাথে কনসাল্ট করে বাড়িতে রাখা হয়েছিল। উনি বলেছিলেন যে যত তাড়াতাড়ি পারো, অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন, পেন কিলার দিয়েছিলেন, আর এক্স রে করানো হয়েছিল একটা, তোমার ওই তোমার ওই পোর্টেবল যে এক্স রেগুলো হয়, সেই এক্স রে বাড়িতে এনে করানো হয়েছিল। সেখানে ফ্র্যাকচার বেরিয়েছে 3 দিকে 3টে ফ্র্যাকচার ছিল। তো যাই হোক, রবিবার দিনটা তো এরমভাবে কেটে গেল। এবার রবিবার বিকেল থেকে আস্তে আস্তে দেখছি মায়ের পায়ে যেখানে ফ্র্যাকচার হয়েছে সেখানে হেমাটোমা গ্রো করছে। হেমাটোমা জানো তো, হেমাটোমা হচ্ছে অনেকটা তোমার জল ফোড়ার মতো দেখতে হয়। ওটা কি হয়, ভেসেলসগুলো যখন ক্লট হয়ে যায়, ব্লাড ক্লটেশন হয়ে যায়, তখন ওইখানগুলো ফুলতে থাকে, মানে উপর দিক থেকে বেরোতে চায়, ওই এক্সেস ব্লাডটা বেরোতে চায়। হেমাটোমা খুবই নর্মাল। ডক্টরের সাথে আমি কনসাল্ট করলাম, শুনলাম যে হেমাটোমা নর্মাল ব্যাপার, হেমাটোমা অটোমেটিক্যালি রিকভার হয়ে যায়। একটা জায়গা থেকে হেমাটোমা যদি কমে যায়, অন্য একটা জায়গা দেখবে সাদা জল ফোড়ার মতো আবার একটা বেরোচ্ছে। তো ওগুলোকে ব্লিস্টার্সও বলে অনেক সময়। তো ওটা পার্টিকুলার টার্মটা হচ্ছে হেমাটোমা। তো যাই হোক, হেমাটোমা সেই পরপর অনেকগুলো বেরোতে থাকলো, পা ফুলে, মানে এক এককার কাণ্ড, মানে বিচ্ছিরি টাইপের একটা দৃশ্য। হ্যাঁ, আমারও ভয় লাগছে, মায়ের পায়ে এরকম আর কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কালোটা উপর দিকে উঠছে। তো একটা ভয় ছিল যদি পয়জন হয়ে যায় তখন মুশকিল হয়ে যাবে। তো ওইরকম একটা সিচুয়েশান, আই অ্যাম অল অ্যালোন, আমি একা করে যাচ্ছি। বাড়ির লোকেরাও ছিল। পরের দিনকে সোমবার দিন হসপিটালে নিয়ে যাব আর কি, সোমবার দিন ভর্তি করাবোই। তো আমার সময়টা সত্যি কেন খারাপ বলছি, সোমবার দিনকে আমি আমার লোকাল যে আছে, ল্যাব আছে, ওখানে আমি কল করলাম, হসপিটালে যাওয়ার আগে কল করলাম যে একজন ভালো অর্থোপেডিক যদি ওরা পাঠাতে পারে। তা ওনারা পাঠিয়েছিলেন অনিন্দ দত্ত বলে, তোমরা নেটে সার্চ করে দেখতে পারো, অনিন্দ দত্ত খুব বড় একজন সার্জন কাম ডক্টর। তো ওনাকে পাঠিয়েছিলেন 2000 রুপিস তার ফিজ আছে, শুধু বাড়িতে দেখে যাবে। তো টাকাটা বড় কথা নয়, আমার মাকে সুস্থ করে তোলাটাই হচ্ছে বড় কথা। তখন আমি ওসব টাকা ফাঁকা চিন্তা করছি না, আমার মা উঠে দাঁড়াবে কিনা, আমার মা ঠিকমতো চলতে পারবে কিনা, কী করতে হবে, কী প্রসিডিওর্স আছে, সেই সব জানার জন্য আমি ওনাকে কল করেছিলাম। আমার সাথে ছিল আমার এক মামি, আমার ছোটো মামি, যে খুবই এক্সপার্ট, খুবই অ্যাডভান্স। সেই ছোটো মামি সোমবার দিন মানে 28 তারিখে সকালবেলা ডক্টর আসার আগে উনি চলে এসছেন বাইকে, ওই তোমার ওই কী বলে ওগুলো, র্যাপিডো বলে তো নাকি, না র্যাপিডোই বলে মনে হচ্ছে, যাই হোক ওটা করে চলে এসছে আমার সাথে আর কি সহযোগিতা করার জন্য। তা ডক্টর এলেন, ডক্টর বললেন হ্যাঁ তোমার মায়ের পায়েতে 3টে ফ্র্যাকচার আছে, এক্স রে রিপোর্টও তাই বলছে, এনাকে ফেলে রাখা যাবে না। আর এর ট্রিটমেন্ট কী আছে বলছে, প্রথমে বেঁকা পাটাকে খাঁচা তৈরি করে আগে সোজা করতে হবে, তারপর সোজা করার পর ওই সোজা করা, তারপরে তোমার ওই যে হেমাটোমা যেগুলো হয়েছে সেগুলোকে সারাতে হবে, সেগুলোকে গালাতে হবে, গালিয়ে পুরো পাটাকে ক্লিন করতে হবে, ইনফেকশন মুক্ত করতে হবে, তারপরে অপারেশন হবে। তো বিশাল একটা খরচা আর বিশাল একটা সময়ের ব্যাপার। আমি দেখলাম ঠিক আছে, আমি ভেবে বলছি। আর উনি ওনার পছন্দ মতো কিছু নার্সিংহোমের নাম বলে গেছিলেন, সেখানে ভর্তি করাতে হবে। আমি একবার বলছি যে আমি ওসবগুলো দেখছি না, আমার মাকে সুস্থ করব, এটাই আমার কাছে তখন সবথেকে বড় এম, সবথেকে বড় আমার মানে কর্তব্য হচ্ছে এইটাই, আমাকে এটাই করতে হবে, মাকে সুস্থ করতে হবে। তো যাই হোক, সোমবার দিনকে আমার মামি ছিল, মামি তখন বললো ঠিক আছে আমি একটা কাজ করছি, শ্যামবাজারে একটা ভালো নার্সিংহোম আছে, আমি ওখানে চেনা জানা আছে, আমি কথা বলে আসছি। ডক্টরের রিপোর্টটা নিয়ে মামি চলে গেলেন। আমরা তখন ঠিক করলাম যে শ্যামবাজারে অত দূরে দেবো না, বাড়ির কাছাকাছি হলে কী হয়, যাতায়াত করতেও সুবিধে হয়, মাকে চোখে চোখে রাখা যায়। আমাদের বাড়ির যে সামনে হসপিটাল ছিল, মারোয়ারি হসপিটাল, যেটা এখন খুবই ইমপ্রুভ হয়ে গেছে, খুবই মানে অত্যাধুনিক ইকুইপমেন্টস, বড় বড় ডক্টরস, অনেক কিছু এখন অ্যাভেলেবেল হয়। আর বাড়ির কাছ থেকে কাছে একদম হাঁটা ডিস্টেন্স। আমার ভাই এলেন, কাকার ছেলে, ও রিভিউ করে দেখলো যে মারোয়ারি হসপিটালে কটা অর্থোপেডিক আছে, দেখে টেকে উনি আমার ভাই সাজেশন দিল ডক্টর অতুল শ্রীবাস্তবা, মানে উনি হচ্ছেন ওই সার্জন কাম ডক্টর। ওনার রেটিং, ওনার রিভিউ, ওনার কাস্টমার রিভিউ 5 আউট অফ 5, মানে এতটাই উনি ভালো।
হি ইজ বেটার দেন অনিন্দ দত্ত। তা ওনাকে দিয়ে অপারেশনটা করানো কেন, তার কারণ হচ্ছে আমার এক পিসি, আমার সেজ পিসিকে উনি অপারেট করেছিলেন মোটামুটি ধরো ওই 12 ইয়ার্স এগো হিপ জয়েন্ট খুলে গেছিলো, ভালো অপারেশন করেছিলেন। তো ওনার রেটিংও খুব ভালো। তা ও তখন বললো, রাজুদা একটা কাজ করো, কোনো চিন্তা নেই, তুমি মারোয়ারিতে ভর্তি করো আর এনাকে দিয়ে অপারেশনটা করাও, এনার কিন্তু হাত খুব ভালো, আর যারা যারা করিয়েছে রিভিউ দেখো কত সুন্দর, 5 আউট অফ 5। আর সেখানে অনিন্দ দত্ত হচ্ছে 4 আউট অফ 5। তো আই উইল চুজ দ্য বেটার। তো যাই হোক, ওনাকে দিয়ে করাবো বলে ইন দ্য মিন টাইম আমার মামি ঘুরে এলো, সব তথ্যপত্র নিয়ে চলে এলো। তখন মামিকে বললাম শ্যামবাজারে দেবো না, বাড়ির কাছেই দেবো, সুবিধে হবে আর কি। তো ঠিক যেরম কথা সেরম কাজ, বিকেলবেলা মাকে নিয়ে চলে গেলাম অ্যাম্বুলেন্সে করে, মারোয়ারিতে ভর্তি করে দিলাম। আর ওখানে একটা ব্যাপার আছে কি, যে ডক্টরকে দিয়ে আমি করাবো সেই ডক্টর আগে বসতেন মারোয়ারিতে চেকিং করার জন্য, মানে রুগী দেখতেন আর কি, ইদানিংকালে বসতেন না। তো ওনাকে দিয়ে অপারেশন করার জন্য একটা স্পেশাল ফর্ম আছে, যে আমরা রিকোয়েস্ট করছি অতুল শ্রীবাস্তবাকে দিয়ে অপারেশন হবে, সই করে ওটা লিখে জানাতে হয়, যেহেতু উনি ওখানকার ডক্টর নন, ঠিক আছে, উনি শুধু অপারেশনগুলো করেন। যাই হোক, মাকে ভর্তি করে দিলাম 28 তারিখে, ঠিক আছে। তারপর থেকে চলছে আমার যুদ্ধ, আমি মায়ের সাথে সবসময় রয়েছি, ভিজিটিং আওয়ার্সে যাচ্ছি, যা দেবার সেটা দিচ্ছি। তার মধ্যে অপারেশনের আগের দিন হঠাৎ রাত 9টার সময়, এগুলো দেখো, এগুলো তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার, আমি তো কোনো দিন এরকম এইসব কাজ করিনি। কেন বাবা মারা গেছেন রাস্তায়, ট্রেনেতে মারা গেছেন, তোমরা সবাই জানো। আর মায়ের এরকম অবস্থা, মাকে নিয়ে যে টানা পোড়েনটা, আর সেই সময় তোমরা একটু ভালো করে নজর করে দেখো, এই যে ওয়েদারটা এখন দেখছো, আজকে দেখছো, সেরকম ওয়েদার কিন্তু তখনও ছিল, মানে কনস্ট্যান্ট বৃষ্টি, রোদ আমি দেখতে পাচ্ছি না, সূর্য মামার মুখ দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো কনস্ট্যান্ট বৃষ্টি, সেই বৃষ্টি মাথায় নিয়ে, ঘাম গায়ে, বৃষ্টি মাথায়, হ্যাঁ, তারপর তোমার এসি রুম নন এসি রুম, এই ঢোকা বেরোনো করতে করতে ফার্দার আমাকে আবার সর্দিতে ফেলে দিল, আবার আমাকে জ্বরে ফেলে দিল, মারাত্মক। আর ওই সময় কি হতো, প্রচুর ফোন কল আসতো, এটা স্বাভাবিক, কারণ আমার মা ভর্তি, রিলেটিভসরা ফোন করে আমাকেই জিজ্ঞেস করছে, কারণ মাকে তো জিজ্ঞেস করবে না, মা তো তখন হসপিটালে, তাও মায়ের কাছে একটা ফোন ছিল, তা আমাকে সব জিজ্ঞেস করতে হবে। আমার একটা স্বভাব কি আছে জানো তো, আমি ওই 2-3 মিনিটের বেশি আমি ফোনেতে কথা বলি না, আমার খুব বিরক্ত লাগে, কান ফান গরম হয়ে যায়। ঠিক আছে ভাই, তুমি বলেছো, পরে আবার ফোন করো, কিন্তু তখন ওই কেমন আছে, কি করছে, তোর মাকে দেখে এলি, তুই বল কেমন আছে, হ্যাঁ, এই কেমন আছে, কি চলছে, কি পজিশন, ডক্টর কি বললো, অপারেশন কবে হবে, এই করতে করতে মোটামুটি এক একটা ফোন 20 মিনিট, আধ ঘন্টা হয়ে যেত। এই আর আমি ফোন ধরি ডান কানে, এখানে একটা প্রেশার পড়তো। এই করতে করতে মায়ের অপারেশন হয়েছে 31 তারিখ, ঠিক ওই 1 তারিখ নাগাদ আমার কানটায় ভোঁ ধরে গেল ফোন করতে করতে। এই ডান কানটা হঠাৎ দেখছি খুব পেন হচ্ছে, আর মানে ঠিক একটা ব্লকেজ আসছে আর কি কানেতে, কী করব। আচ্ছা, তার মধ্যে 30 তারিখে আবার প্রচুর হ্যাপা গেছে, 30 তারিখে ব্লাড লাগবে, কারণ অপারেশনের দিনকে ওরা ব্লাডের স্যাম্পেলটা দিয়ে দেয়, সেই অনুযায়ী 2 ইউনিট ব্লাড লাগবে। এবার আমাদের পাড়ায় ক্লাব ছিল, সেখান থেকে একটা কার্ড পেয়েছিলাম, ওই কার্ডেতে ব্লাড ব্যাঙ্ক থেকে ব্লাড পেয়েছি। এবার সেকেন্ড ইউনিট ওরা দিতে পারছে না, বলছে যতক্ষণ না ডোনার ব্লাড দিচ্ছে ততক্ষণ আমরা কিন্তু দিতে পারবো না। শুধু এবার ব্যাপারটা শোনো, মানে খরচা যখন হয় না, মানে এই ইলিগাল ওয়েতে যখন খরচা হয় তখন হয়ে যায়, মানে জলের স্রোতে খরচা বেরিয়ে যায় আর কি, মানে চোখের সামনে হুড়ুর করে টাকা বেরিয়ে যায়। কী করবো, 2টো ইউনিট লাগবে, একদম ফার্স্ট আওয়ারেই একটা ইউনিট তো কিনে দিয়ে দেওয়া হয়েছে, সকাল 7টার সময় ব্লাড আনতে যাওয়া হয়েছে, রাত 9:45টার সময় ব্লাড পাওয়া গেছে, ওটা হচ্ছে ফার্স্ট ইউনিট, অনলি ফর ₹200 তোমার এই কার্ডের মাধ্যমে। সেকেন্ড ইউনিট ব্লাডটা পাওয়া যাচ্ছে না, ওরা বলেই দিয়েছে ব্লাড ব্যাঙ্কে এসে লাভ নেই, কারণ এই কার্ডেতে পাওয়া যাবে না যতক্ষণ না ডোনার ডোনেট করছে। এবার হসপিটাল থেকে আমাকে বলেছে চিন্তার কোনো কারণ নেই, একটা ইউনিট দিয়ে চালিয়ে নেব। পরের দিন যেদিনকে অপারেশন, সেদিনকে বলছে না, ওই ইউনিটটাও লাগবে, এক্ষুনি লাগবে। এক্ষুনি কোথায় ব্লাড পাবো? তা হসপিটালে একটা লোক ছিল, তার নাম ছিল ধরম, ধর্মের নাম কিন্তু অধর্মের কাজ। ধরম বলে একজনকে আপনি কন্ট্যাক্ট করুন, ও যদি ব্লাড জোগাড় করে দিতে পারে ভালো কথা। এবার প্রথম ইউনিটটা তো আমি 200 টাকায় নিয়েছি, সেকেন্ড ইউনিটটা ওকে ডাকলাম, ওর সাথে কথা হলো, ওকে দেওয়া হলো, বলা হলো কত টাকা নেবে, তোমার আমার ব্লাড কিন্তু চাই। এবার মানুষ যখন কাদায় পড়ে, ওরা বুঝতে পারে যে এই ছেলেটা কাদায় পড়েছে, একে এবার এক লাথি মারতে হবে। কথাটা খারাপ লাগছে, কিন্তু এটা কিন্তু বাস্তব, আমি কিন্তু বাস্তব বলি, আমি কিন্তু খুব স্ট্রেট কাট কথা বলি। ও আমাকে বলল পাবেন কিনা বলতে পারছি না, মানে নাটক, সবই আছে ওদের কাছে স্টোর করা থাকে, এটা নাটক, পাবেন কিনা বলতে পারছি না, আমরা চেষ্টা করে দেখছি, 1800 টাকা লাগবে, কোথায় 200 কোথায় 1800। এবার আমার কাছে খুচরো ছিল না, ঠিক আছে, আমি ওকে 2000 টাকা দিলাম, বললো ঠিক আছে আপনাকে 200 টাকা এসে আমি ফেরত দিচ্ছি। এবার যতবার ফোন করছি টাকাটা নিয়ে গেছে, ব্লাডটা পেয়েছে কি না, ওরা হসপিটাল থেকে লিখে দেয়, 2টো স্যাম্পেল দেয়, দেখবে 2টো শিশিতে স্যাম্পেল দেয়, ওই অনুযায়ী ব্লাড আনতে হয়। তো আসছে না,
কখন আসবে, আমার তো 10টা অবধি টাইম, 9টা থেকে 10টা ভিজিটিং আওয়ার, আর বিকেলে হচ্ছে 5টা থেকে 6টা। তো 10টা বেজে গেছে, আমি তো বাড়ি চলে এসেছি, বাড়ি থেকে ফোন করছি কি ব্লাড পেয়েছে। তারপরে ওই 12:30 নাগাদ দুপুর আমাকে জানালো ব্লাড পেয়েছে, ব্লাড দিয়েও এসছে। তাই বললাম টাকাটা, বলছে ও তোমার সাথে যখন দেখা হবে তোমাকে আমি টাকা ফেরত দিয়ে দেবো 200 টাকা। সেই 200 টাকা আজ অবধি আমি ফেরত পেলাম না। তাহলে আমার সকালে কার্ডেতে 200 টাকা দিয়ে ব্লাড কিনলাম, পরের দিন ধারামকে দিয়ে আনালাম 2000 টাকা। বুঝতে পারছো, মানে কাদায় পড়লে যে যেরমভাবে পারে ক্যাঁত লাথি মারে, সেরকমই মারলো আমাকে। যাই হোক, মাকে বাঁচাতে হবে। মায়ের অপারেশন হলো, হ্যাঁ 1 ঘন্টা অপারেশন ছিল, ডক্টরের সাথে কনসাল্ট করলাম, বললো হ্যাঁ হেমাটোমাটা খুবই নর্মাল ব্যাপার, ওটা হওয়া ভালো, কারণ ফ্লুইডগুলো তোমার বেরিয়ে যায়, এক্সেস যে ব্যাড ব্লাড, বদ রক্ত, যেটা দেখবে বদ রক্ত জমে তোমার অপারেশনের পরও বদ রক্ত থাকে, ডক্টর সেটাকে বাদ দিয়ে দেয়, বার করে দেয়, ফ্লাশ করে দেয় আর কি। তো যাই হোক, অপারেশন সাকসেস হয়েছে, মাকে বেডেও দেওয়া হলো, মাকে বাড়ি নিয়ে এলাম। এবার আমার তো চলছে এখানে কানেতে ভোঁ ধরে রয়েছে, কানটা তো ছাড়ছে না, মানে এই কান দিয়ে কেউ গালাগাল দিলে আমাকে এই কানটা বলতে হয়, ভাই এইখানে দে ভাই, আমি শুনতে পাচ্ছি না, কী বললি বুঝতে পারছি না। কেউ যদি বলে হারামি, শুনতে পাবো না, এখানে হারামি তো এরম ব্যাপার, কানে শুনতে পাচ্ছি না। তো যাই হোক, এবার ইন দ্য মিন টাইম মাকে আমি বাড়িতে এনে আমার কানের ট্রিটমেন্ট শুরু করলাম, একটার পর একটা চলছে। মাকে আয়া রেখে দিয়েছি, আয়া কাজ করছে, আজকে আসতে পারিনি, আয়া কাজ করছে পার ডে 600, তার সাথে খাওয়া। ঠিক আছে, আমি যদিও দেখো খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, সে খাচ্ছে খাক, সে নিজের মতোই খাচ্ছে, মানে সে নিজেই বাড়ছে নিজেই খাচ্ছে আর কি। যাই হোক, আর তার সাথে 600 রুপিস পার ডে, এবার তোমরা হিসেব করো। এবার আয়া রেখেছি আমি 6 আগস্ট, মাকে ছেড়ে দেওয়া হয়েছে, মা 31শে জুলাই অপারেশন হয়েছে, মাকে ছেড়েছে 5ই আগস্ট, 6ই আগস্ট থেকে আজ অবধি আয়া চলছে, আজকে হচ্ছে 23শে সেপ্টেম্বর, আয়া চলছে। সে এবার পুজোতেও বলছে দাদা আমাকে কিন্তু রাখবে না, কেন? বলছে নতুন জামা কাপড় কিনবো, আমার তো খরচা আছে, আমার হাজব্যান্ড পুরো বসা, ওদের হাজব্যান্ড সবসময় বসাই থাকে, ওদের হাজব্যান্ড যত বড়ই চাকরি করুক না কেন, যখন ওরা আয়ারা কাজ করতে আসে ওদের হাজব্যান্ড বসে পড়ে, অটোমেটিক্যালি ধাপ করে বসে পড়ে। তা আমার জুতো কেনা আছে এখানে, আপনি যদি এখন না রাখেন আমি কোথা থেকে কিনবো? তা আমি তখন বললাম আমারও তো জুতো কেনার আছে, আমারও তো ড্রেস কিনতে ইচ্ছে হয়, আমারও তো তোমার মতো পুজোতে ঘুরতে ইচ্ছে হচ্ছে। মা যদিও এখন অসুস্থ, ঘুরতে পারবো না, কিন্তু আমার তো ইচ্ছে হচ্ছে যাই পুজোতে ঘুরি, চাই না এগুলো নতুন নতুন কিনি। তা আমাকে কে দেবে? আমাকে দাও তুমি, তোমাকে রাখলে তো এই খরচাটা তো দেয়। যাই হোক, সে আমি না করিনি, সে যদি আসে আসবে, পুজোর সময় যদি থাকবে, টাইমটা কমিয়ে দেবো, কারণ আমাদের এখানে প্রচণ্ড ভিড় হয়, তোমরা জানো নিশ্চয়ই, মারাত্মক একটা রাশ থাকে, তো ওই রাশে তো বাড়ি ফিরতে পারবে না, তো তার আগে আমি ছেড়ে দেবো। তো কানেরটা বলছি, কানের জন্য যে ডক্টরকে আমি দেখিয়েছি সে হচ্ছে দেবাশিস সান্যাল। ও অনেক জায়গায় বসে, ও তোমার উডল্যান্ডে বসে, কোঠারিতে বসে, নাইটেঙ্গেলে বসে, হাওড়ায় বসে, হাওড়াতে, আবার তোমার এইখানে আমাদের স্যাপস ক্লিনিক বলে একটা ক্লিনিক আছে ওই তোমার চাঁদনি চকে, ওইখানে বসে, ওটা আমার বাড়ির কাছে বলে ওইখানে গিয়ে আমি দেখাই। 800 টাকা করে ভিজিট, উনি রিপোর্ট দেখলেও 800 টাকা নেন। উনি প্রচুর অ্যান্টিবায়োটিক দিলেন। তার আগে আমাদের লোকাল ডক্টরকে দেখিয়েছিলাম, উনি টর্চ জেলে দেখেছেন, যতটা পেরেছেন 2টো অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন। কানে প্রথম দিকে খুব পুঁজ বেরোচ্ছিল আর ব্যথা ছিল, তারপরে ওটা বন্ধ হয়ে গেল, অ্যান্টিবায়োটিক খেয়ে পুঁজ ব্যথাটা বন্ধ হয়ে গেল, কিন্তু ভোঁটা এখনও ওই ভোঁ ভাবটা আছে। তো ডক্টরের রেকমেন্ডেশন হচ্ছে আমি হেডফোন এই মুহূর্তে ইউজ করতে পারবো না, যেটার জন্য ভিডিওটা আমি করলাম। তোমরা অনেকে বসে আছো আমার নিউ সংস, এই যে শুরুতে একটা গান গাইলাম, এই গানটা রেকর্ডিং চলছিল, তারপরেই মা পড়ে গিয়ে এরম অবস্থা, এই গানটারই রেকর্ডিং করছিলাম আর কি, চলতে চলতে মুভির। তো যাই হোক, তখন ডক্টর বলল যে কানে ধরে ফোন আমি করতে পারবো না, ফোনটাকে মুখের সামনে রেখে ওই লাউড স্পিকার অন করে শুনতে হবে, সেটাও ওকে। আর হেডফোন দিয়ে তুমি গান এখন করতে পারবে না, সে আমি আদৌ পারবো কি না জানি না, হেডফোন ছাড়া আমি চেষ্টা করছি কোনো একটা নতুন টেকনিকে হেডফোন ছাড়া যদি গান রেকর্ড করা যায়, সেটা পুজোর পর আমি দেখবো করা যায় কি না। কারণ এই যে পাশের ঘর দেখছো দরজা আছে, এখানে আমার মা রয়েছে, মা রেস্টে রয়েছেন, মানে নানা রকম ওষুধ চলছে, এ চলছে। তো মায়ের সামনে তো আমি এরকম তো করতে পারবো না সবসময়, তাই না? মায়ের একটা ডিস্টার্ব হবে। তাও মা বললো যা তুই ভিডিও কর, তুই বন্ধুদের সাথে একটু গল্প করে আয়, আমি পাশে শুয়ে আছি, আমার কোনো অসুবিধা হবে না, অনেকদিন গান শোনাসনি, নতুন কোনো গান শোনাসনি, শুনিয়ে আয়, কারণ তোর বন্ধুরা তো বসে থাকে তোর গান শুনবে বলে। এইবার চলছে আমার ট্রিটমেন্ট, আর তার মধ্যে ওরকম বৃষ্টি, মানে একদিকে ঠান্ডা লেগেই যাচ্ছে আর একদিকে কানের ট্রিটমেন্ট হচ্ছে। তো আলটিমেটলি দুবার যাওয়ার পর দুরকমভাবে ওষুধ উনি চেঞ্জ করলেন। সিসি সাহা বলে একটা তোমার ল্যাব আছে, কানের ল্যাব আছে, ওই এলিট সিনেমার ঠিক গায়ে, ওখানে আমার 2টো টেস্ট ছিল, একটা অডিওগ্রাম আর একটা কি বেস টেস্ট বললো, দুটোই তো হেডফোন লাগিয়ে করলো। তার মধ্যে ডান কানটা নার্ভটা খুব উইক হয়ে গেছে, জানি না কেন, আমি সেরকম ফোনও করি না,
আর হেডফোন তো এই গানের সময় তো দিতে হয়, কিছু করার নেই, রেকর্ডিং করতে গেলে হেডফোন লাগে। সো এই জিনিসগুলো এবার দুবার দেখানোর পর রিপোর্ট দেখে আবার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে ওনার যা বক্তব্য বলছে এতে যদি না কমে তাহলে অপারেশান করতে হবে। তো অপারেশানে আমার একটু অ্যালার্জি আছে, ভয় নয়, অ্যালার্জি আছে। কেন? ওনার অপারেশান টেকনিকটা একটু আলাদা। আমার কানের পর্দাটা কিন্তু 100% ওকে আছে। কানের পর্দার পিছনে যে টিউবটা থাকে, যেটা তোমার মিডল ইয়ার আর গলার সাথে যেটা কানেক্টেড যে টিউবটা, ওইটার মধ্যে ইনফেকশন হয়েছে। ওইটা ঠিকমতো এয়ার প্রেশারটাকে সার্কুলেট করছে না, যার জন্য ফ্লুইডটা তোমার জমে যাচ্ছে, ফ্লুইডটা কিন্তু সার্কুলেশন হচ্ছে না, যার জন্য ব্লকটা বোঝা যাচ্ছে। তো আমি অনেকে জিজ্ঞেস করেছি, এটা অটোমেটিক্যালি চলে যায়। আমি শুনতে পাচ্ছি কানের পর্দাটা ভালো আছে, সেই কানের পর্দাটাকে ফুটো করে একটা ইয়ার টিউব ঢোকাবে, ওইটার মাধ্যমে সাক করবে ওই ফ্লুইডটা বা যেটা জমে আছে সেটা সাক করবে। এবার চিন্তা করো, এই বয়সে আমার এখানে একটা টিউব ঢোকানো থাকবে, সেটা দেখা যাবে, সেটা একটা বাজে। আচ্ছা, টিউবটা আবার মাঝে মাঝে চেঞ্জ করতে হয়। ও ডক্টর বলেই দিলেন যদি অ্যান্টিবায়োটিকে না কমে তোমার ভোগান্তি আছে। আমার কেন? বলছে এই টিউব চেঞ্জ করা, তারপর কানের পর্দাটা ফুটো, আর সবথেকে বড় কথা কানের পর্দাটা যে ফুটো করবে সেটা ফুটোই থাকবে, ওই ফুটোর মধ্যে ইয়ার টিউবটা ঢোকানো থাকবে। তো যে কোনো মুহূর্তে আমার জল ঢুকে যেতে পারে, কান কালা হয়ে যেতে পারে। তা আমি তখন বললাম না, আমি কোনো অপারেশন করবো না, তাতে যদি আমাকে কালা হয়ে থাকতে হয় থাকবো, এক কানে একটু কম শুনবো, এক কানে একটু বেশি শুনবো, ওই ঘুরিয়ে দেবো ঘাটটাকে। বলো ভাই কী গালাগাল দেবে বলো, এখানে বলো। তো এই হচ্ছে ব্যাপার। তো মানে এইরকম চলছে। হ্যাঁ, এবার আরেকটা স্যাড নিউজ, যেটা যে মামির কথা বললাম, যে টপ টু বটম আমার সাথে আমাকে এটাও বলেছিল, মা ফিরে এসছে, প্রতিদিন ফোন করতো, লাস্টের দিকে শরীর খারাপ হয়ে গেল ওর, মারাত্মক, ওরও ওরকম ভাইরাল ফিভার হয়ে গেল, আমাকে ফোনেতে কমিউনিকেট করতো, মায়ের জন্য চিন্তা করিস না, মা ঠিক হয়ে যাবে। খুবই ডেসপারেট, খুব অ্যাক্টিভ, আর একাই করে দেবে। মানে ও যদি আমার সাথে থাকে, মানে আমাকে অর্ধেক জিনিস করতে দেবে না, ও নিজেই সব করে দেবে, সব নিজেই করে দেবে, নিজেই চলে যাচ্ছে, হসপিটালে গিয়ে কথা বলছে, নার্সিংহোমে গিয়ে কথা বলছে, ডক্টরের সাথে কনসাল্ট করছে, কাউন্সিলরের সাথে কথা বলছে যদি কিছু কনসেশন করা যায়। কনসেশন কিছুই হয়নি, মানে আমাকে যা রেট বলেছিল হসপিটাল থেকে, হসপিটাল না ওটা মানে হসপিটাল কাম নার্সিংহোম হয়ে গেছে এখন, তো যে রেটটা বলেছিল, যে রেটটা নিয়ে আমি নামলাম, তার 3 গুণ খরচা হয়ে গেল। ঠিক আছে, তো যাই হোক, মানে ইনোরামাস মানি, আমি চিন্তা করছি না এগুলো, যাই হোক ঘটে গেছে, আর কি করা যাবে, এগুলো তো আনসার্টেন একটা ঘটনা না, এগুলো দুম করে চলে আসে, ব্যাড টাইম দুম করে চলে আসে, তোমাকে ফাইট করতে হবে। আর মা হচ্ছে আমার মানে সবথেকে কাছের, এখনও অবধি, বাবা তো নেই, আর মাই সব কিছু সামলাতেন। এখন মা পড়ে যেতে আমাকে সামলাতে হচ্ছে, মানে নতুন করে শিখতে হচ্ছে কোথায় কী আছে না আছে, কী করতে হবে না করতে হবে। তো এই জিনিসগুলো চলে আসছে আর কি। এবার হলো কি, মামি ওরকম অসুস্থ হয়ে গেল হঠাৎ করে, মানে তোমরা শুনলে অবাক হয়ে যাবে, ফিট বডি, 55-এরও কম বয়স, 55-এরও কম বয়স, আমার শিওর 55-এর কম, কিন্তু চেহারাটা প্রচণ্ড মোটা, হাত ফাতগুলো এরকম মোটা। তা যাই হোক, ও অসুস্থ যখন হয়ে যায় আমার খুব খারাপ লাগছিল। ও আমাকে বলেছিল তোকে আমি গিরিশ পার্কের সামনে একজন ডাক্তার আছে তার কাছে নিয়ে যাব, কানের ভালো ডাক্তার আছে। আমাকে 2টো ওষুধ দিয়েছিল, আমার কানের ওরকম ব্লকেজ ছিল, কমে গেছে। আমার সবই ঠিক আছে। আমি তো তখন ওই দেবাশিস সান্যালকে দেখাচ্ছি, আমি ঠিক আছে তাহলে ওনার কাছ থেকে আমি তোমার ডক্টরকে দেখাবো, আমি এনাকে আর দেখাবো না। ঠিক 13ই আগস্ট ওর শরীর এত খারাপ হলো, ও অজ্ঞান হয়ে গেল। আমার মামি অজ্ঞান হয়ে যায়, ওষুধ কিনতে গেছিলো, ওষুধের দোকানেই অজ্ঞান হয়ে যায়। বুঝতে পারিনি ওটা একটা স্ট্রোক ছিল। 13ই আগস্ট অজ্ঞান হয়ে যায় সকালে, তখন ওই জল টল দিয়ে আবার ঠিকঠাক হয়ে যায়। সন্ধেবেলা আবার স্ট্রোক হয়, সন্ধেবেলা যখন ও বাড়ি ফিরবে আর কি, তখন আবার স্ট্রোক হয়, কলতলাতে পড়ে যায়। তখন হসপিটালে ভর্তি করা হয়, কি প্যাথেটিক, হসপিটালে ভর্তি করা হয়, 14ই আগস্ট এক্সপায়ার করে যায়। ভাবতে পারছো মানে কতটা প্যাথেটিক। এই মানুষটা তার 2 দিন আগে আমাদের সাথে কোঅপারেট করেছে, ফোনে সমানে কমিউনিকেট করে গেছে, ইন্সপায়ার করে গেছে, সবসময় চেয়ার আপ করে গেছে, আমি আছি, সুস্থ মানুষ, স্ট্রোক হলো, সময় দিল না, শেষ হয়ে গেল। তো এটাই হচ্ছে আমার এখন সময় চলছে। তোমরা খুব ভালো পুজো কাটিও। আমার নতুন গান আমি নিয়ে আসবো, নতুন গান করবো, হেডফোন লাগিয়ে হয়তো করতে পারবো না, কারণ দেখো এটা সারতে 2 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। ঠিক আছে, এটা আস্তে আস্তে আপনা থেকেই সারবে। আমাকে নানা রকম এক্সারসাইজ দিয়েছে, নাক টিপে জোরে, মানে এই জায়গাটা টিপে জোরে তুমি নাকটা ঝাড়ার যে এটা আছে ওটা যদি করো, এই সমস্ত পপ করে একটা আওয়াজ হয়, খুলে যায়। বা নাক ধরে তুমি জল খাও, ঢোক গেলো, সেখানে একটা পপিং সাউন্ড হয়, খুলে যায়। তো খুলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, তো এরকম ব্যাপার হয়ে গেছে। মানে ওই বললো নাকটা দুর্বল আছে। আমি দেখছি, আমি অন করে হেডফোন না লাগিয়ে যদি হালকা করে মিউজিক বাজিয়ে যদি গলা দেওয়া যায়, সেভাবে রেকর্ডিং করার চেষ্টা করব। এমনিতে তো প্রচুর গান দেওয়া আছে, সেগুলো একটু শোনো। আর যেরম গান আমার তৈরি আছে সেগুলো একটু রেকটিফিকেশান করে দিচ্ছি,
বললাম তো পাশে মা রয়েছে, তারপর ওই ডক্টরস আসছে, মেডিসিন চলছে, আয়া আছে, এখানে তো এইভাবে মানে গানের পরিস্থিতিটা তো চটকে গেছে না, তো তাই আজকে কেউ আসেনি, জল জমে আছে, রাস্তা ফাঁকা একদম, কি করব তোমাদের সামনে একটু গল্প করে করতে এলাম। আর পুজো আসছে, তোমরা খুব পুজো এনজয় করো, ঘোরো ফেরো বেড়াও, নতুন জামা কাপড় কেনো, ছবি দাও, আপলোড করো, এআই ছবি বেশি করো না, যেটা আমি আগে কিছুদিন আগে বলেছিলাম। আমার দেখো তোমরা ফ্রেন্ড আছো আমার থেকে অনেক দূরের, মানে তোমাদেরকে তো আমি চিনি না, দেখা হয়নি কোনো, কিন্তু তাও কেন মনে হয় একটু সাবধান করে দিই যাতে তোমরা বিপদে না পড়ো। কারণ এআই জিনিসটা তো আমি জানি, আমিও তো গ্রাফিক ডিজাইনিংয়ে আছি, তো এআই জিনিসটা কীভাবে হয় না হয় এতদিন অনেকে জিজ্ঞেস করছে, এআই তো আজকে এসছে, আমাদের ইমেজ তো অনেক সময় গুগলের কাছে জমা, হ্যাঁ ঠিকই বলেছে, তুমি যদি গুগলে সার্চ করো অরিজিৎ কুমার, আমার বেশ কিছু পুরনো ছবি হয়তো ফেসবুক থেকে অর্কুট থেকে দেওয়া আছে, ওইখান থেকে ওরা কালেকশন করে, কিন্তু গুগল নিজে থেকে তো কোনো অপব্যবহার করবে না। কিন্তু এখন দেখো ম্যান টু ম্যান ভ্যারি করে, কে এআই অপারেট করছে, সফটওয়্যারটা কী কারণে অপারেট করছে, তার যদি মনে হয় যে ঠিক আছে এই জায়গাটা আমি এই মিসইউজ করে দেবো, করতেই পারে। তো সেটাই বলছি, খুব সাবধানে থাকো। ইনস্টাগ্রাম ফটোশপ দিয়ে এগুলো অনেক আগেই হতো, আমরা আগে করতাম, এর মাথা ওর জায়গায়, তো তার জন্য পয়সাও পেতাম, এমনভাবে করা হতো ঠিক বুঝতেই পারবে না যেটা কাট কপি করা হয়েছে, তো সেরকমভাবে কাজ করা হতো, সেটা একটা ম্যানুয়াল এফার্ট, ম্যানুয়াল স্কিল ছিল। কিন্তু এখন তো সফটওয়্যারের মাধ্যমে উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ডস এগুলো হয়ে যাচ্ছে। আর যেহেতু সফটওয়্যারগুলো মোটামুটি হাতের নাগালে চলে আসছে, অনেক ব্যাড ইউজার্স, অনেক ব্যাড ইন্টেনশনওয়ালা মানুষ এগুলোকে ইউজ করে এরকম নোংরামি কিন্তু করতে পারে। সেই কারণে বলছি প্রোফাইলটা যত লক করে রাখা যায় সেটাই করো। ছবি দাও, অবভিয়াসলি ছবি দাও, কিন্তু খুব সতর্ক থাকো। আমি ফেসবুককে বলবো, বাকি মিডিয়াগুলোকে বলবো, এইসবগুলো যেন ওপেনলি এগুলোকে যেন অ্যালাউ না করে, এটাই হচ্ছে কথা। তাহলে আজকের জন্য এইটুকুই, 30 মিনিট হয়ে গেছে, আজকের জন্য এইটুকুই। তোমরা পুজো এনজয় করো, সবাইকে জানাই হ্যাপি দুর্গা পূজা 2025। নমস্কার।